সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে কিছু আইন বিষয়ক আলোচনা করে থাকি। আমার এই আলোচনা থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে নামজারি কি, নামজারি না করলে কী সমস্যা হতে পারে এবং নামজারি করতে কী কী কাগজপত্র দরকার। দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমরা প্রথমে আলোচনা করব নামজারি। নামজারি হচ্ছে কোনো মালিক তার নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন, সেটা যেভাবেই হন না কেন, মানে হয় আপনি ক্রয় সূত্রে মালিক হয়েছেন অথবা আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন, যেভাবেই কোনো সম্পত্তির মালিক হন না কেন, সেই সম্পত্তিটা আপনার নামে খতিয়ানভুক্ত করাই হচ্ছে নামজারি। তাহলে আমরা জেনে নিই নামজারি না করলে কি কি সমস্যা হতে পারে। নামজারি না করলে জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন খাজনা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। যেমন আপনি যতদিন পর্যন্ত আপনার নামে আপনার জমি নামজারি না করবেন ততদিন পর্যন্ত পূর্বের মালিকের নামে খাজনা দিতে হবে, আর এটা আপনার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তাই আপনার জমি আপনার নামে নামজারি করার জন্য, আপনার নামে খাজনা দেওয়ার জন্য নামজারি করার প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি যদি আপনার সম্পত্তি কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে মর্গেজ রেখে কোনো লোন নিতে চান, তাহলে সেই ক্ষেত্রেও নামজারির প্রয়োজনীয়তা রয়েছে। নামজারি না থাকলে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে লোন দেবে না। মানে ওই জমির এগেনস্টে যদি কোনো লোন নিতে চান তাহলে এই জমিটা নামজারি থাকতে হবে, না হয় আপনাকে লোন প্রদান করবে না। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হোল্ডিং নাম্বার। হোল্ডিং নাম্বার পেতে হলেও আপনাকে নামজারি করতে হবে। নামজারি ছাড়া হোল্ডিং নাম্বার পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিক্রয় বা হস্তান্তর করার জন্য আপনাকে নামজারি করতে হবে। আপনি যে সম্পত্তিটা ক্রয় করেছেন, হয়তো কোনো না কোনো কারণবশত আপনার এই সম্পত্তিটা বিক্রয় করতে হতে পারে অথবা হস্তান্তর করতে হতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও আপনার নামজারি প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি যে খতিয়ানে রেকর্ডে আপনার মালিকানা হিসাবে একটা প্রমাণ থাকা প্রয়োজন আছে। আপনি যে এই সম্পত্তির মালিক সেটা সরকারি রেকর্ডেও প্রমাণ থাকার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য আপনাকে নামজারি করার দরকার আছে। মানে নামজারি করলে আপনি সরকারি লিস্টেড, মানে তালিকাভুক্ত একজন এই জমির মালিক। তাহলে আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছেন যে নামজারি না করলে কি কি সমস্যা হতে পারে। আর এখন আমরা আলোচনা করব নামজারি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। দর্শক মণ্ডলী, আপনি যদি এই সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে যে দলিলে আপনি সম্পত্তিটা ক্রয় করেছেন, যে দলিলের মাধ্যমে, সেই দলিলটা প্রয়োজন পড়বে। এবং এই জমি সংক্রান্ত যদি আরও কোনো বিক্রয় থেকে থাকে, মানে এই জমি যদি পূর্বে আরও মালিকানার পরিবর্তন হয়ে থাকে বিক্রয়ের মাধ্যমে, তাহলে প্রত্যেকটা বিক্রয়ের দলিল, মানে
এটাকে বলা হয় বায়া দলিল অথবা পিঠ দলিল। এই প্রত্যেকটা বায়া দলিল বা পিঠ দলিল দরকার আছে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে খতিয়ান, জমির যে খতিয়ান বা রেকর্ড, যেমন সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস অনেক জায়গায় বলা হয়, এবং মহানগরের ক্ষেত্রে হচ্ছে মহানগর জরিপ, যাকে বলা হয় সিটি জরিপ। এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে দর্শক মণ্ডলী। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই জমির সংক্রান্ত যে খাজনা রসিদ, যেটাকে বলা হয় খাজনা দাখিলা। খাজনা, আপনি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন সেই জন্য আপনাকে একটা রসিদ দেওয়া হয়। সেই খাজনা যে দাখিলা সেটাও দাখিল করতে হবে। যেমন মনে করেন আপনি যদি কিনে থাকেন, সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে পূর্বের মালিকের নামে খাজনা প্রদান করা হয়েছে, সেই খাজনার রসিদটা দিতে হবে। অথবা যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, মানে যিনি মৃত্যুবরণ করেছেন তার কাছ থেকে যদি পেয়ে থাকেন, তাহলে তার নামে যে খাজনা দেওয়া হয়েছিল সেই খাজনার দাখিলাটা আপনাকে দিতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এরপরে আছে ছবি, আপনাকে ছবিও দিতে হবে। এই কাগজপত্রগুলি প্রয়োজন পড়ে যদি আপনি ক্রয় সূত্রে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন। আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলা এখন আমি বলছি। সেটা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে যদি মালিক হয়ে থাকেন, তাহলে যে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, মানে মৃত্যুর সনদপত্র প্রয়োজন পড়বে। এবং যারা ওয়ারিশান আছে, মানে উত্তরাধিকার যারা, তাদের মধ্যে বন্টন হয়েছে সেরকম, যে এটাকে বলা হয় বন্টননামা দলিল। একটা বন্টননামা দলিল লাগবে, বন্টননামা দলিলের মাধ্যমে নামজারি করতে হয়। আর যদি বন্টননামা দলিল না হয়ে থাকে, তাহলে ওয়ারিশান সার্টিফিকেট প্রয়োজন পড়বে। ওয়ারিশান সার্টিফিকেট, তাহলে এই যে ডেথ সার্টিফিকেট অথবা ওয়ারিশান সার্টিফিকেট কোথায় থেকে আনবেন, সেটা হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, অথবা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, অথবা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এদের মধ্যে থেকে আপনি ডেথ সার্টিফিকেট, এদের মাধ্যমে এদের কাছ থেকে আপনি ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অর্থাৎ জনপ্রতিনিধির কাছ থেকে আপনাকে ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে। তাহলে ওয়ারিশান সার্টিফিকেট লাগবে। এরপরে যেটা আছে যে এই জমি সংক্রান্ত যে কাগজপত্র, যদি কোনো দলিল থেকে থাকে, পূর্বের কোনো দলিল, কোনো বিক্রি দলিল থাকে, মানে বায়া দলিল যেটাকে বলে, বায়া দলিল অথবা পিঠ দলিল। আর যে আগে যে আমি খতিয়ানগুলির কথা বললাম, জমি সংক্রান্ত যে খতিয়ান আছে সেই খতিয়ানগুলো প্রয়োজন পড়বে। যেমন এসএ, না মানে যেমন সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। আর মহানগর হলে মহানগর, যেটাকে বলা হয় সিটি জরিপ, এইগুলা প্রয়োজন পড়বে। তারপরে এনআইডি কার্ড, মানে আপনার এনআইডি কার্ড প্রয়োজন পড়বে, আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন পড়বে। এরপরে এখানেও আপনাকে খাজনা দাখিলা দিতে হবে। খাজনা দাখিলা মানে ভূমি উন্নয়ন কর পরিশোধের যে রসিদ, সেটাকে বলা হয় খাজনা দাখিলা বা খাজনার রসিদ। অনেক সময় আমরা খাজনার কাগজও বলতে পারি, সেটাও দিতে হবে। আর এক কপি ছবি দিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।